দর্শক, আলোচিত ঘটনা, ঘটনার পেছনের ঘটনা এবং ঘটনার বিশ্লেষণ নিয়ে চ্যানেল 24-এর একটি নতুন আয়োজন আমরা নাম দিয়েছি নিউজ ভিউজ 24-এ। আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ফারাবি হাফিজ। দ্বৈত শাসন বিচার বিভাগের ধীরগতির অন্যতম প্রধান কারণ। সেদিন যেটা প্রধান বিচারপতি বলেছিলেন, আজকে সংবাদ সম্মেলন করে আইনমন্ত্রী বলেছেন যে তার সাথে তিনি একমত নন। অবশ্য সিনিয়র আইনজীবীরা যেটা বলছেন যে যদি বিচার বিভাগকে আরো বেশি গতিশীল, আরো বেশি কার্যকর করতে হয়, সেই ক্ষেত্রে তারা পৃথক সচিবালয় গঠনের কোনো বিকল্প দেখছেন না। বিচার বিভাগকে কার্য করতে গেলে শুধু আইনের কাঠামো বা শাসনতন্ত্র কাঠামোতে যথেষ্ট না, এর একটা মানবিক কাঠামো দরকার হবে। সেই মানবিক কাঠামো হলো জজ বিচারকরা এবং আইনজীবীরা, তারা এটাকে এগিয়ে নিয়ে যাবে। সেইখানে আমাদের অনেক ঘাটতি রয়েছে। এই মানবিক উপাদানের ব্যাপারে আমাদের সাহস, সততা এর অনেক ঘাটতি রয়েছে। বাধা বিপত্তিকে আমাদেরকে জয় করতে হবে। এই বাধা বিপত্তিকে আমরা একটা এক্সকিউজ হিসেবে দেখতে পাই না যে না আমাদের ক্ষমতা নাই। নিশ্চয়ই আমাদের ক্ষমতা আছে। দর্শক, আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে আমাদের সাথে। ব্যারিস্টার শফিক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল 24 স্টুডিও থেকে। আপনাকে যদি শুরুতেই আমরা জিজ্ঞেস করি যে প্রধান বিচারপতি সেদিন যেটা বলেছিলেন যে এই দ্বৈত শাসন ব্যবস্থা চলছে এখনো, তার সাথে আপনি কতটা একমত? আমি মাননীয় প্রধান বিচারপতির সাথে একমত যে আমাদের 72 সালের সংবিধানের 116 অনুচ্ছেদটি যদি এখন বর্তমানে সংবিধানে থাকতো, তাহলে পরে বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে যে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে সেটা প্রতিফলিত হতো। কারণ 72 সালের সংবিধানেও কিন্তু বিধানটি ছিল বিচার কর্মে বিভাগে যারা নিয়োজিত থাকবে বিচার কাজে এবং ম্যাজিস্ট্রেটস, তারা তাদের পদায়ন, তাদের পদোন্নতি, তাদের শৃঙ্খলা সমস্ত কিছুই কিন্তু সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত থাকবে। এই বিধানটি কিন্তু বর্তমানে নেই। যদি আমরা সম্পূর্ণরূপে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে স্বাধীন আলাদা করতে চাই, তাহলে 72-এর 116 অনুচ্ছেদই আবার ফিরিয়ে আসা উচিত। মাননীয় প্রধান বিচারপতি যে অভিমত ব্যক্ত করেছেন তার সাথে আমি একমত। আচ্ছা, সেই ক্ষেত্রে আইনমন্ত্রী আজকে যেটা সংবাদ সম্মেলন করে বলেছেন যে তারা গতিশীল করবার চেষ্টা করে যাচ্ছে, সরকার করে যাচ্ছে, সেই ক্ষেত্রে সমস্যাগুলো আসলে কোথায়? আমরা যদি সেই মাজদার হোসেন মামলার রায়, 1999 সালের যে রায়, 2রা ডিসেম্বরের ঐতিহাসিক রায়, সেই রায়ের রেফারেন্স টেনে যদি আপনাকে বলি যে সেই রায় কতটা আসলে বাস্তবায়ন হয়েছে এখন পর্যন্ত? এটা স্বীকার করতে হবে যে বর্তমানে অধস্তন আদালতের বিচার যারা নিযুক্ত হয় তারা কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কমিশন কর্তৃক নিযুক্ত হচ্ছে। অর্থাৎ আমাদের হাইকোর্ট বিভাগের, সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের একজন বিচারপতি, জ্যেষ্ঠ বিচারপতি চেয়ারম্যান থাকে, হাইকোর্টের বিচারপতি থাকে, অন্যান্য যারা সাংবিধানিক পোস্ট হোল্ড করে বা সচিব থাকে তাদেরকে নিয়ে কিন্তু জুডিশিয়াল সার্ভিস কমিশন হয়। লিখিত পরীক্ষা থেকে শুরু করে তাদের মৌখিক পরীক্ষা সমস্ত কিছুই কিন্তু এই কমিশন কন্ডাক্ট করে। আগে কিন্তু এটা ছিল না। আগে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে পরীক্ষা হতো এবং অধস্তন আদালতের বিচারকরা নিয়োগপ্রাপ্ত হতো। সেই জন্য আগে বলা হতো জুডিশিয়াল সার্ভিস, যেটাকে বলা হতো উইদিন ব্র্যাকেট সিভিল সার্ভিস জুডিশিয়াল। এখন কিন্তু আর তা না। অর্থাৎ তাদের নিয়োগ পদ্ধতি সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। এখন যেই জিনিসটি হচ্ছে, নিয়োগ হওয়ার পরে তাদের পদায়ন অর্থাৎ পোস্টিং এবং সময় সময় তাদের বদলি, তাদের প্রমোশন ইত্যাদি সুপ্রিম কোর্ট করে, কিন্তু এই আদেশটি কিন্তু আইন মন্ত্রণালয়ের মাধ্যমে হচ্ছে। তো এটার সময় কিছুটা সময় যায়, এটা ঠিক। আর যদি সরাসরি 116-তে যা আছে যে অধস্তন বিচার বিভাগের যে বিচারক এবং ম্যাজিস্ট্রেট বিচার কাজে নিয়োজিত থাকবে, তাদের নিয়োগ, তাদের পদায়ন, তাদের পদ থেকে এক পদ থেকে অন্য পদে আবার তাদের যদি কোনো ট্রান্সফার করতে হয়, তাদের শৃঙ্খলা সমস্ত কিছু সুপ্রিম কোর্টের অধীন থাকবে। তাহলে সত্যিকার অর্থে
বিচার বিভাগ যে স্বাধীন সেটা প্রতিফলিত হবে কাজে। আমার মনে হয় এটা আরেকটা, এই কাজটা যদি সুচারুরূপে সম্পন্ন করতে হয়, আমার মনে হয় যে সুপ্রিম কোর্টের আন্ডারে যদি একটি সচিবালয় থাকে স্বাধীন, তাহলে সচিবালয়ের অধীনেই কিন্তু এই সমস্ত আদেশগুলা জারি করা যেতে পারে। কিন্তু এখন সেটা করতে হয় আইন মন্ত্রণালয়ের অধীন। সেই জন্যই মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে এটা কিছু সময় নষ্ট হয় বা সময় সাপেক্ষ বলেই উনি বোধহয় আরও এটাকে সহজ করার জন্য ১৭২ সালের ১১৬ অনুচ্ছেদটির ফিরিয়ে আনার পক্ষে মত দিয়েছে। আচ্ছা আচ্ছা, সেই ক্ষেত্রে আসলে এটা এত এত দীর্ঘ বিষয়, ছোটখাটো আলোচনা করে আসলে পোষানো সম্ভব না। আপনাকে অনেক ধন্যবাদ। সাবেক আইনমন্ত্রী আমাদের সাথে যুক্ত হয়েছিলেন জনাব ব্যারিস্টার শফিক আহমেদ, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, অনেক ধন্যবাদ তাকে। দর্শক, আমরা ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে আসব নিউজ ভিউজ 24-এ। আশা করি আপনাদেরকে সঙ্গে পাবো। দর্শক, আরও একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন চ্যানেল 24 নতুন আয়োজন নিউজ ভিউজ 24। রডের বদলে বাঁশের ব্যবহার বাংলাদেশে, এই সেন্টেন্সটি আমার মনে হয় আপনারা সবাই কম বেশি জানেন। আমরা চুয়াডাঙ্গা গাইবান্ধার পরে এবার খবর পেয়েছি, গতকাল এই খবরটা আমাদের কাছে এসছে যে রাজশাহী মেডিকেলের একটি ভবন তৈরিতে সেখানে রডের বদলে বাঁশের ব্যবহার করা হয়েছে। রাজশাহী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মিস্টার আব্দুল হান্নান। তিনি, আমরা দেখতে পাচ্ছি তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মিস্টার আব্দুল হান্নান, আমি আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। যেই অভিযোগটা নিয়ে আমাদের সারাদিন আমাদের চ্যানেল 24-এ রিপোর্ট হয়েছে, শুনতে পাচ্ছি, নিশ্চয়ই আপনার কানে গিয়েছে এবং আপনারা ওখানে ছিলেন। তো যেই অভিযোগটা হয়েছে ইতোমধ্যেই এসছে, সেটা অস্বীকার করবার কোনো সুযোগ আছে কিনা এখনো? না, ঠিক অস্বীকার করার সুযোগ নেই। তবে অভিযোগটা যে বড় আকারে এসছে, আসলে অভিযোগটা অত বড় না। আমি পরে যে তথ্য উপাত্ত পেয়েছি, যদিও আমি প্রকৌশলী নই, তারপরেও ভবনটা আসলে এই কাজটুকু করেছে আমাদের গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় গণপূর্ত অফিস ইঞ্জিনিয়াররা। তো ওনারা এই জায়গাটা ভিজিট করেছেন। আসলে লিফট এবং মূল ভবনের মাঝখানের ৩-৪ ইঞ্চি জায়গা, এটা খুব বিলো প্রোফাইল। আমার মনে হয় যে কর্মচারীদের দ্বারা এই বিষয়টি সংগঠিত হয়েছে। তবে তদারকির একটা অভাব বোধ হয়েছে, যে আসলে আমরা বোধহয় আরও ভালো করে তদারক করা উচিত ছিল বিষয়টা, যখন লিফট স্থাপন করা হয়েছে। এই ৬-৭ বছর আগের এই কাজটা এখন ওই ফাঁকা জায়গাটা, ৩-৪ ইঞ্চি ফাঁকা জায়গা হয়তো অল্প কিছু লাভের আশায় কেউ ঘটিয়েছে, এবং তার উপরে টাইলস দিয়ে দেয়। আসলে পরে আর এটা বোঝা যায়নি। এখন টাইলস উঠে যাওয়ার পরে বাঁশ বেরিয়ে যাওয়ায় এক ধরনের সন্দেহ হচ্ছে যে সমস্ত বিল্ডিংটাই এভাবে করা। আসলে ঠিক তা না, বিষয়টা আসলে এমন না। আমার মনে হয়েছে সমস্ত তথ্য উপাত্ত আমি সবার সঙ্গে যোগাযোগ করে কথা বলেছি। তো আসলে ঘটনাটা সামান্য, তবে এটা তদারকির একটা অভাব আমার অনুভব করেছি আমি। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি বলছেন ঘটনাটা সামান্য, সেটা সামান্য কিনা নিশ্চয়ই পুরো বিল্ডিং ভাঙলেই হয়তো বোঝা যেত, কিন্তু এখন হয়তো সেটা সম্ভব না। হয়তো আপনারা এরই মধ্যে তদন্ত কমিটি গঠন করেছেন কিংবা করবেন, একটা রিপোর্টও হয়তো হবে, কারো শাস্তিও হয়তো হলে হবে, কিন্তু পদ্ধতিগত ত্রুটি যেটা, যদি আপনাকে জিজ্ঞেস করি, এর আগেও চুয়াডাঙ্গায় আমরা দেখেছি একটা স্কুল ভবনে, গাইবান্ধায় দেখেছি, এর থেকে আসলে মুক্তি পাবার উপায়টা কি? পদ্ধতিগত গোড়ায় গলতটা কোথায়? কেন এই সুযোগটা পাচ্ছেন ঠিকাদাররা, গণপূর্ত কিংবা অন্যান্য অধিদপ্তর যারা বাস্তবায়নে রয়েছে তাদের কর্মকর্তারা? না, এটার অবশ্যই সচেতন নাগরিক হিসেবে এবং সরকারের একজন কর্মকর্তা হিসেবে অবশ্যই এটি অসমর্থনীয়, এবং এর সঙ্গে জড়িতদের বিষয়ে যথাযথ তদন্ত এবং এই যাই ঘটুক না কেন, যে সেটি সামান্য হোক আর বেশি হোক না কেন, যা হওয়া উচিত সেই তদন্ত অনুষ্ঠিত হওয়া উচিত, এবং এর সঙ্গে জড়িতদের শাস্তি হওয়া উচিত, এটা আমি নিজেও মনে করি। তবে বারংবার আসলে এই ঘটনাটি, হাজারো স্থাপনা বাংলাদেশে এখন আসলে উন্নয়নের গতিটা এমন
যে বাংলাদেশে এত বেশি এই ওয়ার্ল্ডে কাজ হচ্ছে কনস্ট্রাকশনের, তো এই কাজের মধ্যে আমাদের প্রকৌশলীগণ আরো সচেতন হবেন। তাদের এটি আমার মনে হয় অভিজ্ঞতা নেয়ার আছে যে আসলে এখন কাউকেই বোধহয় সম্পূর্ণ বিশ্বাস না করে নিজের দায়িত্বটা আরো সুচারুরূপে সম্পন্ন করা উচিত। এবং যারা এর সঙ্গে জড়িত তাদের এই ঔদাসীন্যের কারণে তাদের, আমি মনে করি, রাষ্ট্রীয় অর্থ ব্যয় হয়েছে, সুতরাং তাদের উপযুক্ত সাজা। আচ্ছা, আমাদের কারিগরি ত্রুটি হচ্ছে কিছুটা, আপনাকে পুরোপুরি পরিষ্কার করে আমরা দেখতে পাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার আব্দুল হান্নান। আমরা চাই যে ধরনের ঘটনা বাংলাদেশে অন্তত না ঘটুক এবং যারা ঘটায় তাদের শাস্তি হোক। আমরা ছোট্ট একটি বিরতিতে যাব, তবে বিরতিতে যাবার আগে জানিয়ে রাখি আমাদের সাথে যুক্ত হচ্ছেন বাংলাদেশের ক্রিকেট দলের নতুন সেন্সেশন মেহেদী হাসান মিরাজ। বিরতির পরে এসে তার সাথে কথা বলবো। আজকে ছোট্ট বিরতি। প্রিয় দর্শক, আরো একবার আমন্ত্রণ, আপনারা দেখছেন নিউজ ভিউজ 24, সাথে আমি ফারাবি হাফিজ। আমরা অপেক্ষা করতে চাই না, বিরতির আগে বলেছিলাম আপনাদেরকে বাংলাদেশ ক্রিকেট দলের নতুন সেন্সেশন মেহেদী হাসান মিরাজ আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর সাথে যুক্ত হচ্ছেন আমাদের স্পোর্টস এডিটর দিলু খন্দকার। আমরা খুব তাড়াতাড়ি সম্ভবত তাদেরকে দেখতে পাবো স্ক্রিনে। মিরাজ আমাদের সাথে যুক্ত হবেন খুলনা থেকে, তার দেশের বাড়ি সেখানে। খুলনার জেলা প্রশাসক তাকে সম্মাননা জানাবেন, সেই জন্য তাকে নিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। মিরাজ, অভিনন্দন জানাচ্ছি আপনাকে শুরুতেই। আপনি বাংলাদেশকে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছেন বিশ্বের কাছে। আপনার কাছে শুরুতেই জানি আপনার অনুভূতি, যে কেমন মনে হচ্ছে আপনি যদি 10-12 দিন আগের মিরাজ এবং আজকের মিরাজ কোনো ধরনের কোনো পরিবর্তন মনে হচ্ছে কিনা? প্রচুর মানুষ যাচ্ছে বাসায় আপনার সংসদ সদস্য গেছে, প্রচুর মিষ্টি যাচ্ছে, বিভিন্ন জায়গাতে প্রচুর গিফট যাচ্ছে, প্রচুর ভালোবাসা যাচ্ছে আপনার বাসায়, বলুন। জি, আসলে অবভিয়াসলি অনেক ভালো লাগতেছে, কারণ হলো যে 10 দিন আগেও এরকম মানে অনুভূতি ছিল, 15 দিন আগে 10-15 দিন আগে এরকম অনুভূতি ছিল না। বাট এখন যেটা মনে হচ্ছে, আমি খুলনাতে আসার সাথে সাথে এখন পর্যন্ত স্টিল নাও আমি রেস্টে নাই, কারণ আমি সকালবেলা থেকে এখন পর্যন্ত মানে একটু বুঝতেই পারতেছেন খুলনাবাসীর যে ভালোবাসা যে টানে, যে আসলে তারা আমাকে দেখতে চায়, তারা আমার বাসাতে সব সময় মানুষ আর মানুষ ছিল। এবং এখন তারপরে আমি খুলনা এখন ডিসি অফিসে আসি, ডিসি স্যার আমাকে ইনভাইট করছে, সে অনেক ভালো, সে বলল যে আমি আসলে কি যে খুলনাতে হঠাৎ করে চলে আসছি একদিনের জন্য, যে অনেক খুলনাবাসীরা অনেকে জানেও না যে আমি খুলনাতে আসছি, কারণ আমি কাউকে জানাই আসিনি। তারা মানে অবাক হয়ে গেছে যে তারা খালি আমাকে বলছে কেন আমি জানিয়ে আসিনি তাদের কাছে, তারা অনেক বড় রকম আয়োজন করবে, বাট আমি না জানিয়ে আসছি, কারণ আমার সামনে বিপিএল খেলা আছে এবং আমার বিপিএল খেলার জন্য আমি প্রস্তুত হতে চাই। এবং যে এখন যদি মানে একটু ব্যস্ত হয়ে যায় তাহলে তো আসলে খেলা একটু প্রবলেম হয়ে যাবে, এর জন্য আমি কাউকে জানাতে চাইনি। তারপরও অনেকে জেনে গেছে, কারণ বুঝতেই পারতেছেন যে মিডিয়ার যুগটা সবাই জানে। আর যে জিনিসটা ভালো লাগতেছে, খুব মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, সবাই আসতেছে, আমার এলাকার মানুষ আসতেছে, সবাই যারা কাছের মানুষ তারা আসতেছে, মিষ্টি খাওয়াচ্ছে, বাবা মাকে মিষ্টি খাওয়াচ্ছে। তারপরে খুলনার যে মেয়র স্যার ছিল সে আসে, তারপরে এমপি, তারপরে হলো যে জেলা প্রশাসক, তারপরে যে পুলিশ কমিশনার, তারপরে হলো যে ওসি, মানে মোটামুটি কম বেশি সবাই আমার সাথে দেখা করতে আসে, ফুল নিয়ে আসে এবং আমাকে তাদের যে আন্তরিকতা এবং তাদের যে ভালোবাসার অনুভূতিটা সেটা আমাকে জানানোর জন্য আসে। আসলে আমার কাছে খুব ভালো লাগতেছে যে আমি মানে বাংলাদেশের হয়ে কিছু একটা করতে পারছি কি জানি না, বাট আমি চেষ্টা করব এর চেয়েও আরো ভালো বেটার কিছু করার জন্য, যেটা আসলে আমাদের সারা বাংলাদেশের মানুষ সবসময় মনে রাখে এবং সারা বাংলাদেশের মানুষ ভালোবাসে। আচ্ছা, আমরা একটু দিলু ভাইয়ের কাছ থেকে শুনে আসি মিরাজ সম্পর্কে। নিউজ রুম থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে দিলু খন্দকার, আমাদের চ্যানেল 24 এর স্পোর্টস এডিটর। দিলু খন্দকার, আপনি যদি খুব সংক্ষেপে মিরাজ সম্পর্কে মূল্যায়ন করেন, আপনার দীর্ঘদিনের ক্যারিয়ার সাংবাদিকতায়, ক্রীড়া সাংবাদিকতায়। মিরাজের আবির্ভাবটা এক কথায় ধূমকেতুর মতো, অবাক করা পারফর্মার। মিরাজ কিন্তু যুব বিশ্বকাপে এটা জানান দিয়েছিলেন যে একটা নতুন তারকার জন্ম হচ্ছে। যুব বিশ্বকাপের সেরা প্লেয়ার ছিলেন মিরাজ, এবং যারা আমরা খেলাধুলার খোঁজখবর রাখি তিনি কিন্তু ডোমেস্টিক ক্রিকেটেও ভালো খেলছিলেন। এবং মিরাজ নিজে সবচেয়ে অবাক যেটা, যে মিরাজ তার এক কোচকে বলেছিলেন 1 মাস আগে
যে আমি কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ক্রিকেট খেলবো। সেই কোচও অবাক হয়েছিলেন যে কতটা কনফিডেন্ট হলে, কতটা আত্মবিশ্বাস থাকলে একটা তরুণ প্লেয়ার এমন একটা কথা বলতে পারেন। এবং মিরাজ কিন্তু নিজে তৈরি ছিলেন, তার প্রমাণ হলো চট্টগ্রাম টেস্ট এবং ঢাকা টেস্ট। যে অলৌকিক পারফর্মার, যে এটা শুধু আমাদের বাংলাদেশ না, সারা দুনিয়ার ক্রিকেট পণ্ডিতরাও কিন্তু অবাক হয়েছেন, বিশেষ হ্যাঁ করে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা নিশ্চয়ই সারা পৃথিবীর মানুষের মতো আমরাও অবাক হয়েছি আসলে, যে বাংলাদেশ এইভাবে নতুনভাবে নিজেদেরকে চিনিয়েছে এই মিরাজের কারণ। মিরাজ, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। দিলু খন্দকার, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমাদেরও সময় শেষ হয়ে এসছে। দেখা হবে আগামীকাল ঠিক একই সময় নিউজ ভিউজ 24-এ। অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।